সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 8 Days a Week। প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা, এই সময় চলবে 27 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগার রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। ব্যবসা আমি তোমার চেয়ে ভালো বুঝি, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। কি বললি? মামা, আমি পড়ালেখা করেছি বিজনেস নিয়ে, আমি জানি ব্যবসাটা কিভাবে করতে হয়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কিছুই জানি না? ভাইয়া কি করছে একটু ঠিক করে বলবে? ফাইল ম্যানিপুলেট করছে, কারোর কাজ নিজেদের নামে নিচ্ছে, নিজেদের কাজ অন্য কাউকে পাইয়ে দিচ্ছে বা কারো ক্ষতি করছে। আর এসব নাকি অফিস পলিটিক্স। রাত 9:30 থাকছে একক নাটক। বেশি ব্যথা পেয়েছেন? বেশি ব্যথা পেয়েছেন? আপনি ফুল ছিঁড়ছেন কেন? দিস ইজ মাই গার্ডেন, এটা আমার ফুলের বাগান। আমার ফুলের বাগান? প্রথম দিন ওর সাথে একটু রুড বিহেভ করে বসছিলাম, তাই ভাবলাম একটু সরি বলা দরকার। সরি বলবা নাকি আই লাভ ইউ বলবা? মেয়েরা বাই ন্যাচারালি একটু কিপটাই হয় ছেলেদের টাইট দেওয়ার জন্য। বেশি টাইট দিলে দড়ি ছিঁড়ে যায়। ভালোবাসার মানে কি জানো নিঝুম? কি? একটা ভেলা, দুজন মানুষ ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না। আমি চলে যাচ্ছি নিঝুম, অনেক দূরে। তুমি ভালো থেকো। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভি নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা দেবদ্যুতি আইচ। শুভ সকাল। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমি অসাধারণ ভালো। দ্য ইউনিভার্সিটি অফ জাঙ্কারপুল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রেক্ষাগৃহে, এবং সেখানে লিড ক্যারেক্টার আপনি কাজ করেছেন। নিজের কাজ করা প্রথম সিনেমা, এমনিতে তো প্রথম সবকিছুর প্রতি একটা আলাদা আবেগ থাকেই, কিন্তু প্রথম সিনেমা কেমন লাগছে? আসলে ভয়ঙ্কর সুন্দর একটা অনুভূতি। মানে এটা আমি এভাবেই সবসময় ব্যাখ্যা করি যে মনে হচ্ছে আমি হিমালয়ের সামনে দাঁড়ানো এবং আমার সামনে সুউচ্চ একটা পাহাড়। তো এই যে একটা শান্ত একটা স্নিগ্ধ অনুভূতি, এটাকে আসলে আর কোনো শব্দ দিয়ে আমি খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে ব্যাখ্যা করব। জাস্ট শান্ত স্নিগ্ধ একটা মনের ভাব। মানে সাবলাইম বিউটির সামনে দাঁড়িয়ে থাকলে যেরকম অনুভূতি হয়, ব্যাপারটা অনেকটা এরকম। আসলে বড় পর্দা এমন একটি জায়গা যেখানে প্রতিটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্নের জায়গা। তো সেই জায়গাতে কাজ করতে পারা, নিজের প্রথম স্ক্রিন প্রেজেন্স একটা আলাদা ফিল দেয়। যখন অ্যাক্টিং করছিলেন সে প্রসঙ্গে পরে আসবো, কিন্তু নিজেকে যখন বড় পর্দায় প্রথম দেখলেন কি মনে হল? আসলে সত্যি বলতে গেলে আমার জন্য মানে বড় পর্দা বা এরকম বিষয়টা থেকে প্রসেসটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা। তো সিনেমার যে প্রসেসটা থাকে আমি অ্যাকচুয়ালি সেটাকে খুব এনজয় করি। আচ্ছা। আমাদের যে প্রিপারেশন টাইম ছিল, যেভাবে কাজ হচ্ছিল, বা যে একটা সিনেমায় যেটা হয়, তো যখন থ্রু আউট দ্য প্রসেস দেখলাম এবং মানে সেটা ফলো করে গেলাম, আমি রাদার দেন সেটা বেশি এনজয় করছিলাম। সিনেমা হলে যখন আমি দেখি তখন আমি কেন যেন মানে এটা ভুলে যাওয়ার চেষ্টা করি, পর্দায় যে মানুষটাকে দেখছি সেটা আমি, এবং আমি
দেখার চেষ্টা করি যে ঘটনাটা কি ঘটছে সেখানে, যে কাজটা করছে আমি বরঞ্চ তাকে আরো বেশি করে আপনি judge দর্শকের করি। জায়গা থেকে দেখবার চেষ্টা করেন। একদম, আমি তাকে জাজ করি যে এ কি আরো ভালো করতে পারতো, এটা কি ভুল করলো, এর কি আয়ের চোখটা কি শিফট করলো, হাতটা কি এখানে ওঠানোটা ঠিক ছিল। আমি দেখি নিজেকে অনেক বেশি ওইভাবে observe করি। সমালোচকের দৃষ্টিতে। তো মুগ্ধ হয়ে যাই না আমি যে না ঠিক আছে, ওয়াও নিজেকে বড় পর্দায় দেখছি। হ্যাঁ, আমরা জানি আকাশ হকের পরিচালনায় এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল। আপনি কিভাবে এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হলেন? আপনাকে কবে অফার করা হলো, কি দেখে রাজি হলেন, সবকিছু মিলে একটু গল্পটা শুনতে চাই। আচ্ছা, আমি এর সঙ্গে যুক্ত হই অডিশনের থ্রুতে। আমি ফেসবুকে একটা ওদের পক্ষ থেকে কাস্টিং কল দেখি যে ওদের চলচ্চিত্রের জন্য অভিনেতা প্রয়োজন। তো কাস্টিং কোঅর্ডিনেটর ভাইয়া, আমি ওনাকে মেসেজ করি, ফেসবুকে মেসেজ করি যে ভাইয়া আমি অভিনেতা, আমি কাজ করতে চাই, তো এই হচ্ছে আমার পোর্টফোলিও। তো উনি আমার পোর্টফোলিও দেখার পর আমার সঙ্গে যোগাযোগ করেন যে আচ্ছা তোমার পোর্টফোলিওটা দেখে ভালো লাগলো, তোমাকে আমি একটা স্ক্রিপ্ট পাঠাচ্ছি, এটা পড়ে তারপর আমাকে জানাও যে কেমন লাগলো। তো পড়ার পর দেখলাম ড্রাফট একটা স্ক্রিপ্ট ছিল, যে মোটামুটি অনেকগুলো দৃশ্য যা মানে ছিল আর কিছু দৃশ্য নেই, এরকমভাবে একটা স্ক্রিপ্ট। তো মোটা দাগে পড়ে বুঝলাম যে আচ্ছা ঘটনাটা খুব ইন্টারেস্টিং, স্টুডেন্ট পলিটিক্স নিয়ে সিনেমা, কিভাবে এবং মানে বাস্তব ঘটনাগুলোকে কিভাবে আপনার তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে স্যাটায়ারের মাধ্যমে। একটু রূপক আছে, আবার যখন সিনেমায় একটা ঘোড়া চলে আসে, তো বিভিন্ন ঘটনাগুলো পড়ে খুব ভালো লাগলো। প্রথমে একবার মনে হচ্ছিল যে সিনেমাটা একটু ডেঞ্জারাস, তো মানে স্টোরিটা এতটা ছিল, মনে হচ্ছিল যে একটু তো মানে একটা রিস্ক থেকে যাচ্ছে একটু রিস্ক কিনা। থাকে। তারপর মনে হলো ওকে ফাইন, যেহেতু আমি ভয় পাচ্ছি তার মানে আমার এই কাজটা করা উচিত। দারুণ একটা ডিসিশন মেকিং এর বিষয় আসলো। তারপরে হচ্ছিল কি আমি আবার জুবাইর ভাইকে কল করলাম যে ভাইয়া পড়লাম গল্পটা, ভাল লাগলো, ওনাকে ব্যাখ্যা করলাম বিষয়টা বিস্তারিতভাবে যে এটা তো এইভাবে এরকম ভাল লাগলো, এখন আপনি বলুন আপনি আমাকে কোন ক্যারেক্টারের জন্য চাইছেন। আচ্ছা, উনি আমাকে বললো যে আমি তোমাকে যে এই ক্যারেক্টারটার জন্য চাই, এখন তুমি আসো, এসে আমাদের অডিশন দিয়ে যাও। তো তখন ওনাদের অফিসে গেলাম, অডিশন দিলাম। তো যেদিন অডিশন দিলাম তার 1-2 দিন পর ওনারা আমাকে মেল করলো যে কংগ্রাচুলেশনস, আপনাকে আমরা আমাদের টিমের একজন পার্ট হিসেবে সিলেক্ট করে নিয়েছি। তো এভাবেই এইটার সাথে জড়িত। তখন নিশ্চয়ই অনেক ভালো লাগছিল, আবার একটা চ্যালেঞ্জও ফিল করছিলেন। তখন ভালো লাগছিল। নভেম্বরের 18 তারিখ মেলটা আসে আমার কাছে, এবং এটা আমি জাস্ট এই ডেটটা আমার জন্য ইম্পর্টেন্ট। নভেম্বরের 18 তারিখ আর 12 জুন 2024 এবং 12 জুন 2026 যখন রিলিজ হয় এই চলচ্চিত্র, দুটো দিনই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি বলছিলেন না যে একটা জার্নির ভেতর দিয়ে যেতে হয়েছে, অডিশনেতে সিলেক্টেড হলেন, এবার যে চরিত্রের জন্য আপনাকে বলা হলো সেই চরিত্রের জন্য প্রিপারেশন, সেটার কস্টিউম, নিজের গেট আপ, লুক সেট আপ, এই বিষয়টা কিভাবে হয়েছে? আচ্ছা, আমাদের শুটিংটা মূলত ছিল একটা, আমি এটাকে ফ্রি স্টাইল শুটিং বলি আসলে। খুব যে একটা আড়ম্বর নিয়ে শুটিং, বিষয়টা আসলে এমন ছিল না। আমরা খুবই মানে কি বলবো, ক্যাজুয়াল ওয়েতে একটা ট্র্যাডিশনাল ওয়ে। আমাদের শুটিং এর জন্য একটা ক্যামেরাই ছিল, একটা লেন্স ছিল, ন্যাচারাল লাইট ব্যবহার করি আমরা, এবং আমরা লোকেশনে চলে যাই শুট করার জন্য। তো এটা ছিল আমাদের শুটিং এর প্রিপারেশন। আর আমার ব্যক্তিগত একটা প্রিপারেশন ছিল অ্যাজ এ ক্যারেক্টার। তো এখন আমি হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এবং এই ক্যারেক্টারটা পুরো একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যে হলে থাকে, হলের পলিটিক্স করে। এবং আমার কোনো আইডিয়া ছিল না। পাবলিকের যারা বন্ধু বান্ধব ছিল, তো তাদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সে তো অন্য বিষয়, তখন তো তারা পলিটিক্যালি কি করে সব তো আর আমার সঙ্গে গল্প করতে, তাদের লাইফস্টাইলটা ডিফারেন্ট। হ্যাঁ, কোনো কারণে ঢাকা ইউনিভার্সিটি যাই বা বুয়েট যাই, বন্ধুর সাথে দেখা হয়, আড্ডা হয়, চা খাই, গল্প হয়, ঘুরে ফিরে চলে আসি, এরকম একটা। আমাদের মাঝখানে ইন্টারাকশন শুধু একটাই থাকতো যে পাবলিক ভার্সেস প্রাইভেট, মারামারি চাই, এরকম ফেসবুক মজাগুলো থাকতো। তারপর এখন এই সিনেমা করার জন্য আমাকে হচ্ছিল গিয়ে ধীরে ধীরে প্রিপারেশন নিতে শুরু করতে হলো। আমি ঢাকা ইউনিভার্সিটি গেলাম, স্টুডেন্টদের সঙ্গে গল্প করি, ওদের মতো বসে থাকি, ওরা আমাকে স্টুডেন্ট ভাবে, চরিত্রের প্রয়োজনে মানে আমি জাস্ট ইউনিভার্সিটির ভেতরে স্টুডেন্টদের মাঝখানে মিশে যাই। আচ্ছা, তাদের সঙ্গে কথা বলি, গল্প করি। আমার কো আর্টিস্ট যারা ছিল তারাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো তারাও আমাকে আসলে অনেক গল্প বলে হেল্প করে যে ভাই জানেন না তো যে এইসব যে গল্পের যা লেখা এইখানে এইরকম হতো। এক ছেলে আমার এক কো আর্টিস্ট, সে আমায় ঘুরে দেখায় যে ভাই রাতে যখন গেস্ট রুমে ডাকতো, আমরা হচ্ছিল গিয়ে ভয়ের চোটে
মানে যাব না সারাক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে আমাদেরকে বিরক্ত করতো। তো আমরা হচ্ছে গিয়ে এইসব দিকে ঘোরাঘুরি করতাম, ওইদিকে এরকম চলতো। নেতার সামনে থাকলে নেতার সামনে এভাবে কথা বলতে হয়, এভাবে আচ্ছা, দাঁড়াতে হয়, আচ্ছা, বসতে আচ্ছা। হয়। তো সার্বিক তারা আমাকে গ্রুম করে আমার স্টুডেন্ট পলিটিক্স এর পুরো বিষয়টা ডাইমেনশনগুলো আপনাকে বুঝিয়ে একদম দেয়। তারা হচ্ছে গিয়ে আমাকে গ্রুম করে। হ্যাঁ, যারা স্টুডেন্ট ছিল, আমার কোয়ার্টিস ছিল, সবাই মিলে আমাকে আমার ক্যারেক্টারটা দাঁড় করাতে গ্রুম করে। আচ্ছা, এখানে একটা বড় ক্যারেক্টার আছে ঘোড়া। ঘোড়া চালিয়েছেন এর আগে কখনো? ঘোড়া এর আগে একা কখনো চালাইনি। আচ্ছা, ওর সাথে কক্সবাজার গেলে যে ঘোড়ার পিঠে হ্যাঁ, চড়া বা এরকম ছিল, তো কেউ একটা ঘোড়া ধরে রাখতো তখন। তো এইবার প্রথম হচ্ছে কি ঘোড়ার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমার হাতে। হ্যাঁ, এটা শিখলেন কিভাবে, হর্স রাইডিং? এই হর্স রাইডিং এটাও শুটিং করতে গিয়েই, এই সিনেমার জন্যই ডিরেক্টর চাইতো যে একটা দৃশ্য আছে আমাদের এরকম যে আমার ক্যারেক্টার সে ঘোড়া পাওয়ার পর ঘোড়া চালানো শিখছে। তো ও আমায় বললো, ভাই আপনি উঠেন, আপনি যে ট্রেনিং নেবেন, আমি এটাই ক্যামেরা দিয়ে শুটিং মানে শ্যুট করব। আমরা হচ্ছে গিয়ে সব কিছু চাই, ন্যাচারাল চাই। হচ্ছে আকাশ, আমি যদি পড়ি ব্যথা পাই তারপর কি হবে? তারপর তো শুটিং বন্ধ, তোমার বাদ বাকি। না ভাই পড়বেন নাকি? পড়বেন তো না, বলে পড়লে কি হয়েছে, পড়লেন 2-1 বার। তা সে খুব ক্যাজুয়াল, ভাই করেন তো আপনি। তারপরে হচ্ছিল গিয়ে ওই ঘোড়ার যে ট্রেনার ছিল, তিনি প্রথম কিছুক্ষণ দেখায় আমাকে যে এইভাবে বসতে হয়, ঘোড়াকে এইভাবে ট্রেন করা আছে, যে এরকম করলে ঘোড়া সামনে যায়, এইদিকে ধরলে টান দিলে বা ডানে যায়, বায়ে যায়। তো ম্যানুয়াল যেটা থাকে 5 মিনিটে ম্যানুয়াল বোঝালো। ধীরে ধীরে ঘোড়ার পিঠে উঠে এখন নিজের ভয় কাটাচ্ছি যে না ঠিক আছে চলো, মানে কনফিডেন্সটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে। তো সিনেমাতেই এই জিনিসটা আঁকা শুট করে এবং সে নিয়ে নেয়। আচ্ছা, ওভারঅল এইভাবে আমাদেরও শুটিং আগায়। ওইভাবে করে অ্যাক্টিংটা আসলে করতে হয় না, এবং এই অ্যাক্টিং না করাটাই কিন্তু প্রপার অ্যাক্টিং। হ্যাঁ, হ্যাঁ, এই দৃশ্যের জন্য এটাই ছিল আসলে, অ্যাক্টিং না করাটাই প্রপার অ্যাক্টিং এর যে একটা বিষয় বললেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা শুটিং কতদিন হলো চলেছে? এটার শুটিং প্রায় মোটামুটি 10 মাস। অনেকটা দিন তো ডিসেম্বরের 22 তারিখ ক্যামেরা অন হয় 24 সালের, আর সেপ্টেম্বর নাগাদ মনে হয় শুটিং হয়। আচ্ছা, 2024 সালে, তার মানে 2 বছর বলতেই পারে বা 1.5 বছর আগে শুটিং হয়েছে। তো যখন শুটিং শেষ হয়ে যায় তারপর না একটা প্রতীক্ষা থাকে যে কবে আসবে সিনেমা, কবে আসবে। যতক্ষণ পর্যন্ত না আসতে থাকে না, অস্থিরতা কাজ করতে থাকে। এই চাপটাকে কিভাবে সামলেছেন? এই চাপটা আমি সামলিয়েছি আকাশকে জ্বালিয়ে। আমি আকাশও সে ওই করতো যে কোঅপারেট করতো এইসব ব্যাপারে। আকাশ কাজ কত দূর, এডিটিং শেষ, আকাশ ডাবিং কবে শুরু, আকাশ এটা কবে সেটা কবে। আমি 2 দিন পরে খালি ওকে জিজ্ঞেস করতাম কাজের আপডেট কি, কত দূরে এগোলো, কবে দেখতে পাবো। আচ্ছা, এটা মাঝে মাঝে চলে যেতাম ওর এখানে, বসে বসে কাজ দেখতাম, আবার ওই তো ধীরে ধীরে ঠিক আছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছি, হচ্ছে, আগাচ্ছে। আমরা জানি যে এটা হচ্ছে রাজনৈতিক স্যাটায়ার ধর্মী একটি চলচ্চিত্র, দ্য ইউনিভার্সিটি অফ জাঙ্কারপুল। তো সেটা যেহেতু ছাত্র রাজনীতির অনেক বিষয় এই চলচ্চিত্রের প্লট হিসেবে উঠে এসেছে, অনেক বক্তব্য উঠে এসেছে, তো সেই জায়গা থেকে যখন এটা সেন্সরশিপে গেল তখন কি আসলে কোনো রিস্ক ছিল যে এটা আসলে সেন্সর পাবে কি পাবে না, সেই জায়গাটা নিয়ে? ভয় তো কিছুটা থাকেই, কারণ সাধারণত মানুষ বা আমাদের যে সিনেমাগুলো হয় খুবই মানে শুধুমাত্র এন্টারটেইন নির্ভর হলে এগুলো খুব ইজিলি আপনার সেন্সর পেয়ে যায়। যে কোনো সিনেমা যেখানে হচ্ছে একটু কড়া ভাষায় কিছু বলা, তো এগুলো মানে আমরা একটু ভয় পাই যে আচ্ছা এগুলো কেউ আদতেও হবে কি হবে না। কিন্তু সেন্সর বোর্ড অ্যাকচুয়ালি খুবই কোঅপারেটিভ ছিল, ওনারা দেখেন এবং বোর্ডের সবাই প্রায় সিনেমাটাকে পছন্দ করেন। এবং যেদিন ওনারা প্রদর্শনী করেন নিজেদের ভেতর, ওনারা রাতের বেলায় ফোন করে জানায় যে ওনারা এত ভালো সিনেমা এর আগে দেখেননি। এটা ওনাদের বক্তব্য, ডিরেক্টরকে ওনারা ফোন করে এই কথাটা বলে। তো এবং খুব মানে অল্প সময়ের ভেতরে আমরা সেন্সর পেয়েছি। দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছেন? দর্শকদের ভালো রেসপন্স পেয়েছি, যারা দেখেছে সিনেমাটা। হ্যাঁ, কিছু জায়গায় তারা মানে বলেছে যে একটু মানে আমাদের তো মানে ফ্রি স্টাইলে বানানো এবং একটু কম বাজেটে, অ্যাকচুয়ালি লো বাজেটে একটা বানানো সিনেমা। যদি আমি ইন্টারন্যাশনালি বাজেটের স্কেলে চিন্তা করি, আমাদের এটা 0 বাজেট না, মাইনাস বাজেট সিনেমা বলতে হবে। তো সেই দিক থেকে বলতে গেলে আমাদের ক্যামেরার ভিজুয়ালের জন্য মানুষজন একটু বলছে যে ভিজুয়ালটা ভালো হয়, এরকম তাদের পক্ষ থেকে তো ফিডব্যাক অবশ্যই ছিল। কিন্তু ওভারঅল স্টোরি এবং অ্যাক্টিং এই নিয়ে মানুষজন ভূয়সী প্রশংসা করছে। দর্শক কি চিনতে পারছে কিনা আপনাকে? যে কারণ বড় পর্দায় যখন কোনো অভিনয় শিল্পীকে দেখা যায় তখন তাকে চিনবার একটা বিষয় তো চলেই আসে। রাস্তাঘাটে যখন এখন বের হচ্ছেন তখন দর্শক এসে বলছে কিনা যে আপনাকে এই সিনেমাতে দেখেছি? যারা সিনেমাটা দেখেছে তারা চিনতে পারে।
আচ্ছা, এটা একটা বিশাল বড় পাওয়া কিন্তু। অন্যান্য কাজের কথাও জানতে চাইবো, যেহেতু সম্প্রতি চলচ্চিত্র রিলিজ হলো এবং এখন সেটা প্রেক্ষাগৃহে চলছে, এখন নতুন কোনো কাজের অফার আসছে কিনা? নতুন কাজের কথা হচ্ছে, কিন্তু আসলে এগুলো এখন বলতে চাইছি না। তো কনফার্ম হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং সেখানেও লেখাপড়া করেছেন একটা ভিন্ন রকম সাবজেক্টে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং থেকে আপনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ড্রামা ডিপার্টমেন্টাল মাস্টার্স করতে গেলেন কেন? প্রথমত তো শেখার ইচ্ছা, কনস্ট্রাকটিভ শেখার ইচ্ছা। আমার একটা মানে জানাশোনা বা এমন ছিল যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে, এখন জানি না এখন তারা নিয়ম বদলেছে কিনা, কিন্তু আমার সময় নিয়ম ছিল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা এরকম কোনো জায়গা থেকে এসে কেউ মাস্টার্স করতে পারছে না থিয়েটার বা এগুলোতে, নিয়ম ছিল না, প্রাতিষ্ঠানিক নিয়ম। তো এই জন্য আমাকে বাইরে যেতে হয় বাধ্য হয়ে, এটা একটা। দ্বিতীয়ত অন্য একটা জায়গাকে জানা, যে আমি জানতে পারছি যে আচ্ছা ঠিক আছে ওইখানকার মানুষ, আমি এখানকার থিয়েটার কালচারের সঙ্গে অল্প বিস্তর পরিচিত, আচ্ছা, তো ওইখানকার থিয়েটার কালচারটা কেমন, আসলে তারা কিভাবে কাজ করে, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে কি নেই, তো এগুলো জানার একটা আগ্রহ ছিল এবং তাদের থেকেও শেখার আগ্রহ ছিল যে আচ্ছা যাই শিখি। মানুষ তো বলে যে কি বিদ্যা অর্জনের জন্য চীন যাও, আমি তো পাশের দেশে গেলাম। তো বিষয়টা কিছুটা এরকম। এবং তৃতীয়ত বিষয়টা এটা একটু পার্সোনাল, আমি পছন্দ করি না কেউ আমার গায়ে কোনো কিছু ট্যাগ দিক। আমার জীবনের গল্প আমি লিখব, আমি ইঞ্জিনিয়ার হব না অ্যাক্টর হব না কি হব, এটা আমি ডিসাইড করব। তো আমি নর্থ সাউথ ইঞ্জিনিয়ারিং পড়ছি দেখে সবাই আচ্ছা ও তো ইঞ্জিনিয়ার, দেন স্টিল এখন তুমি আমায় কি বলবো, আমি তো এখন ড্রামার নিয়েও পড়াশোনা করে আসছি। আচ্ছা, এটা তো আমি ডিসাইড করছি। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বার সিদ্ধান্ত কি আপনার নিজের ছিল না, ফ্যামিলি থেকে বলেছিল বলে পড়া? এটা আসলে ওই সময়ের ডিমান্ড ছিল। ছোটবেলা থেকে কি অভিনয়ের প্রতি ফ্যাসিনেশন ছিল একরকমের? হ্যাঁ, আমি তখন ক্লাস 9-এ পড়ি, ওই সময় আমি ডিসাইড করি যে ঠিক আছে আমি অভিনেতা হব। আচ্ছা, মানে কাকে দেখে বা কিভাবে এই ডিসিশনটা আসলো হঠাৎ করে? ইন্সপিরেশন অনেক মানুষ ছিল, সবার আগে যার নাম বলতে হয় দ্য গ্রেট শাহরুখ খান। আমি শাহরুখ খানের বিশাল বড় ফ্যান ছোটবেলা থেকে, তো হি ইন্সপায়ার্ড মি আ লট অ্যাকচুয়ালি। এরপর আমি যখন আরও বিভিন্ন সিনেমা দেখি, যেমন ফরেস্ট গাম্প, তারপরে হচ্ছে মানে আরও হলিউডের সিনেমা হোক বা যাই হোক, এসব দেখে দেখে মনে একটা ইচ্ছা জাগে যে ঠিক আছে এটা একটা পেশা হতে পারে। আর এছাড়া আমার মনে আরেকটা প্রচ্ছন্ন ইচ্ছা এমন ছিল কি যে আমি ময়মনসিংহের ছেলে, তো ময়মনসিংহে একটা মানে ব্রহ্মপুত্রের পাড়ে কিছু বাড়ি ছিল। আচ্ছা, তো প্রায়শই এর পাশে চায়ের দোকান ছিল, আমি আমার বন্ধুরা মিলে চা খেতে যেতাম সেখানে। তো তখন হচ্ছিল গিয়ে কি মানে মাঝে মাঝে ভাবতাম আচ্ছা এখানেও মানুষ থাকে, আমিও আমার বাড়িতে থাকি, এদের জীবনযাত্রা আমার জীবনযাত্রা তো অনেক আলাদা, আই উইশ আমি এদের মতো কিছুদিন বাঁচতে পারতাম। এটা আমার 2008-9 সালের চিন্তা, মানে ওই সময়কার গল্প বলছি। তো এই যে বিষয়টা আই উইশ আমি এটা করতে পারতাম, এই জিনিসটা আসলে অ্যাক্টিংয়ে আছে। স্তানিস্লাভিস্কির একটা আই উইশ, যদি জিনিসটা এমন হয় যদি তুমি একজন পুলিশ অফিসার হও তাহলে এই সিচুয়েশনে তুমি কি করতে, এই জিনিসটা অভিনয়ের মাঝখানে পেয়ে গেলাম। তো এই জন্য বাহ, দারুণ করে বললেন, সুন্দর একটি চিন্তা, একদম ব্যতিক্রম একটি চিন্তা আমি আজকে আপনার কাছ থেকে শুনলাম। নতুন প্রজন্মের অভিনয় শিল্পী হিসেবে এগিয়ে যাওয়াটা অনেক 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 চ্যালেঞ্জ থাকে সেখানে। নিজের পথ চলাটা কেমন হবে, ডেস্টিনেশনটা আসলে কোথায়, কিভাবে ভাবছেন? এখন আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, সবে তো শুরু আসলে আমার, এখনো অনেকটা রাস্তা বাকি। আমি জাস্ট এক্সপ্লোর করতে চাই যে আমি আসলে কি কি করতে পারি, কোন কোন জনরায় আমি সেট করি বা কোন কোন জনরায় আমি হয়তো সেট করি না। আমার এখন হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো মানে কি বলে আপনার মাসালা কমার্শিয়াল মুভির জন্য আমি না। আচ্ছা, এখন হয়তো আমার মনে হচ্ছে আমি এখন জনরা ভিত্তিক করতে চাই, তো হয়তো কোনো একদিন আমি একটা মাসালা মুভিও করতে চাই। এখন যেমন আমি পছন্দ করি ড্রামা জনরায় কাজ করতে বা থ্রিলার জনরায় কাজ করতে, বা আমার ইচ্ছা আছে আমি হয়তো কোনোদিন অ্যাকশন জনরায় কাজ করব। মানে একদম পিওর জনরা। নিজেকে বোঝাটা ভীষণ রকম জরুরি যে আমি এখন আসলে কোন মেন্টাল স্টেটে আছি সেই অনুযায়ী পছন্দ করা। নিশ্চয়ই সেরকম কোনো জায়গাতে আমরা আপনাকে একটা সময় দেখতে চাই যে সব জনরাতে কাজ করবার সুযোগটা আপনি পান। একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে আসলে এখানে ইনভাইট করার জন্য।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।